ঠিক আছে, রাতে তোমাকে জানাবো। এখন আমি উঠি, আমার একটা জরুরি মিটিং আছে। অলরেডি মিটিংয়ের জন্য আমি লেট, আর একটু বসলে মিটিং ক্যান্সেল হয়ে যাবে। তোমার কোনো কিছু প্রয়োজন হলে ভনিতা না করে আমাকে কল দিও। আর দারোয়ানকে বলে যাব আমাকে কলে না পেলে ল্যান্ডলাইন থেকে তাকে কল দিয়ে বলবা। রান্নাঘরে পাশে থাকা ল্যান্ডলাইন দেখিয়ে বলে সায়ন। সোফা থেকে উঠে দাঁড়ায় সায়ন। রায়দাও উঠে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে অফিসের ম্যানেজারকে কল দেয় সায়ন। কথা বলতে বলতে ফ্ল্যাটের মেইন দরজার কাছে গিয়ে লক খুলে। শুনুন, ধন্যবাদ হেল্প করার জন্য। ইতস্তত করে পিছন থেকে রায়দা সায়নকে ডাকে। ফোন কানে নিয়ে সায়ন ঘুরে ভ্রু উঁচিয়ে প্রশ্নবোধক চাহনিতে তাকায় রায়দার দিকে। রায়দার ধন্যবাদ বোধ হয় সায়নের পছন্দ হয়নি। ফোনটা কান থেকে নামিয়ে রায়দার কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শুকনো মুখে এইভাবে ধন্যবাদ নেব না, পরে এসে অন্যভাবে নেব। সায়নের কথার পিঠে রায়দা কিছু বলতে নিলে সায়ন আবারও ফোন কানে দিয়ে দরজা খুলে বের হয়ে যায় ফ্ল্যাট থেকে। দরজা লাগিয়ে সোফায় বসে পায়েলকে কল দেয় রায়দা। কি রে, কই তোরা? রায়দা জিজ্ঞেস করে। আমরা তো আছি যেখানে থাকার কথা, কিন্তু তুই কই? পায়েল জবাব দেয়, আমি ঠিকানা দিচ্ছি, তোরা সবাই চলে আয়। আর সাথে করে আমার জন্য রাতের খাবার আর কিছু শুকনো খাবার আনিস। কথাগুলো বলে রায়দা কল কেটে দেয়। 40 মিনিট পর দরজায় নক করার শব্দ হলে রায়দা উঠে দরজা খুলে। রুহি, পায়েল, বাপ্পি, ফাহিম, অর্ক এক একে বাসায় প্রবেশ করে। সকলে ফ্ল্যাটে ঢুকে ঘুরে সব কিছু দেখতে থাকে। কেউ আর রায়দাকে পাত্তাই দিচ্ছে না। দরজা লাগিয়ে রায়দা বেডরুমের বিছানায় গিয়ে বসে। বাকিরা পুরো ফ্ল্যাট ঘুরে এসে বিছানায় বসে। কার বাসা এটা? দেখে মনে হচ্ছে কেউ থাকে এখানে। অর্ক জিজ্ঞেস করে রায়দাকে। এটাতে যে থাকতো সে এখন নাকি অস্ট্রেলিয়াতে থাকে। এখন এটা আমি এক পরিচিত লোকের মাধ্যমে ভাড়া নিয়েছি, আপাতত এখানেই থাকবো। রায়দা জবাব দেয়। অর্ক হাত থাকা রায়দার লাগেজটা আলমারির সামনে রাখে। ভালো করে খোঁজ নিয়েছিস তো? তোর কি এমন পরিচিত যে এত ভালো ফ্ল্যাটের খোঁজ দিল? অর্ক রায়দার দিকে তাকিয়ে সন্ধিয়ান দৃষ্টিতে প্রশ্ন করে। তুইও না সব কিছুতেই কাহিনী খুঁজিস। রাই, ভাড়া কত? দেখে মনে হইতাছে এই এরিয়াতে অনেকটা ভাড়া। বাপ্পি বলে। ভাড়া এখনো বলেনি, বলেছে রাতে জানাবে। রায়দা আমতা আমতা করে জবাব দেয়। কি যে করেছিস কিছু বুঝতেছি না। তোর জন্য বিরিয়ানি আর কিছু চিপস বিস্কুট এনে রান্নাঘরে রেখেছি, খিদে পেলে খেয়ে নিস। অর্ক বলে রায়দাকে। বাজার আনলে তো আমি রান্না করে দিতাম। রুহি বলে ওঠে। রান্নাবান্না কর, রান্নাবান্না কালকে করিস, কী কী লাগবে বলে এনে দিব। রাই তো রান্না করতে পারে না, ওরে একটু শিখিয়ে দিস না, না হলে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির ঝাড়ি খাবো। পায়েলের পাশে বসে বলে অর্ক। আমার দ্বারা সম্ভব না রান্না, বহু ঝামেলার কাজ। দরকার হলে শ্বশুর বাড়িতেই যাবো না, তাও আমি রান্না শিখতে পারবো না। রায়দা 2 হাত ওপরে তুলে সারেন্ডার করার ভঙ্গিতে বলে। রায়দার অবস্থা দেখে সবাই হেসে দেয়। আমার আম্মুর কাছে থেকে যা, রান্নাঘরে তোরে যেতেও দিবে না। এমনিতেই তুই বলতে আম্মু অজ্ঞান, তোরে পেলে এমন ভান করে মনে হয় আমাকে কুড়িয়ে পেয়েছে, আর তুই তার মেয়ে। ফাহিম বলে ওঠে। আমি তোর বাসা দখল করলে তুই কই থাকবি? বাসায় তো বেডরুম 2টা। হেসে বলে রায়দা। ফাহিমের আম্মুর মতে ভাই আর আম্মু হয় না, আন্টি পুরাই মাটির মানুষ। কই রাখবো, আর বাথরুম খালি আছে না? বাপ্পি দাঁত কেলিয়ে বলে। তুই তো বাথরুমে থাকিস, তাই অন্যেরে বুদ্ধি দিস থাকার। পায়েল বাপ্পির কথায় ফোড়ন কেটে বলে। আমি তোর মতন না চুরি না। তোর বিয়া হইলে তোর জামাই তোরে রুমেই ঢুকতে দিবে না, দেখিস তোর জায়গা হবে বাথরুমে। বাপ্পি পায়েলকে বলে। তোর তো বিয়েই হবে না বাপিটা, যা বাপি বাড়ি যা। বাপ্পিকে চিমটি দিয়ে বলে পায়েল। পায়েলের চিমটি দিয়ে বাপ্পি চিল্লানি দেয়। রাক্ষসী রানী, কটকটি, চিমটে দিয়ে আমার হাতটা নষ্ট করলি। বাপ্পি পায়েলের চুল টেনে বলে। তোর থামবি নাকি? দুইটারে আটতলা থেকে নিচে ফেলে দিব। অর্ক ধমক দিয়ে বলে। অর্কের ধমকে দুইজন চুপ হয়ে যায়। ঘণ্টাখানেক আড্ডা দিয়ে রায়দাকে বিদায় জানিয়ে সবাই চলে যায়। ফোন বের করে রায়দা দেখে রাত 9টা বাজে। লাগেজ খুলে নিজের জামা নিয়ে ফ্রেশ হতে চলে যায় বাথরুমে। ঘুমে রায়দার চোখ লেগে গিয়েছিল। ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে দেখে সায়ন কল দিয়েছে। বিরক্তি নিয়ে কল রিসিভ করে ফোন কানে দেয় সে। দরজা খোলো রে, অনেকক্ষণ ধরে নক করছে। ক্লান্ত স্বরে ফোনের অপর পাশ থেকে বলে সায়ন। ফোন কানে দিয়ে রায়দা দৌড়ে গিয়ে দরজা খুলে। দরজা খুলে দেখে সায়নের 2 হাত ভর্তি ব্যাগ, আর কাঁধে ফোনটা রেখে মাথা বেঁকিয়ে রেখেছে সায়ন। রায়দা হাত বাড়িয়ে সায়নের ফোনটা নেয়।
সায়ন জুতা নিয়ে ঘরে প্রবেশ করে। ব্যাগ দুইটা টি টেবিলে রেখে সোফায় বসে জুতা খুলতে থাকে। এত রাজে যে রায়দা সায়নকে প্রশ্ন করে। পানি খাওয়া আগে, তারপর বলছে। রায়দা রান্নাঘরে গিয়ে গ্লাস দিয়ে পানির বোতল খুঁজে কিন্তু দেখে অর্ক পানির বোতল আনেনি। গ্লাস হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে। পানি আছে তা খাওয়ার যোগ্য কিনা আমি তো জানি না। গ্লাস হাতে সায়নের সামনে দাঁড়িয়ে বলে রায়দা। ব্যাগ খুলে সেখান থেকে পানির বোতল বের করে রায়দার দিকে বাড়িয়ে দেয় সায়ন। পানির বোতলটা নিয়ে গ্লাসে ঢেলে সায়নকে দেয় রায়দা। পানি পান করে সায়ন হাঁপাতে থাকে। গায়ের ব্লেজার খুলে পাশের সোফায় রাখে। গায়ের শার্টটার উপরে দুটো বোতাম খুলে দেয় সে, সাথে হাতা ফোল্ড করতে থাকে। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। এত রাতে কেন এসেছেন? রায়দা আবারও প্রশ্ন করে। মাত্র 11টা বাজে, বেশি রাত হয়নি তো। তুমি একা আছো আর খাবারও তো কিছু আনোনি, তাই ভাবলাম কিছু জিনিস দিয়ে যায়। সোফায় মাথা ঠেকে চোখ বন্ধ করে বলে সায়ন। আপনার কি শরীর খারাপ লাগছে? চাইলে গোসল করতে পারেন, এতে হয়তো কিছুটা ভালো লাগবে। রায়দা সায়নের মুখের দিকে তাকিয়ে বলে। রায়দার মুখে এমন কথা শুনে চোখ খুলে সায়ন দেখায়। চোখাচোখি হতেই রায়দার চোখ নামিয়ে ফেলে। শরীর খারাপ না, ক্লান্ত লাগছে অনেক। আজকে অনেক কাজ ছিল, কালকেও কাজ আছে, ব্যস্ত থাকবো, তাই এখন আসলাম। সায়ন জবাব দেয়। সায়ন উঠে বেডরুমের বাথরুমে যায়। সায়ন যেতেই যেই সোফায় সায়ন বসা ছিল রায়দা বসে। ব্যাগগুলো খুলে দেখতে থাকে কি এনেছে। খাবারগুলো নিয়ে রান্নাঘরে যায় রায়দা। রি, আমাকে একটা টাওয়াল দাও তো। বাথরুম থেকে রায়দাকে ডেকে বলে সায়ন। আমি এক্সট্রা টাওয়াল কই পাবো? আমার কাছে শুধু আমার টাওয়াল আছে। নিজের টাওয়াল হতে রায়দা বলে। আরে বাবা, তোমারটাই তো দিবা, জলদি দাও, নাহলে এমনিতে বের হয়ে আসবো। দরজায় নক করে রায়দার চোখ বন্ধ করে তোয়ালে বাড়িয়ে দেয়। দরজা খুলে তোয়ালে নিয়ে সায়ন বাথরুমের দরজা আটকে দেয়। একটু পর তোয়ালে পরে উন্মুক্ত শরীরে সায়ন গোসল সেরে বের হয়। আলমারি খুলে টি শার্ট আর ট্রাউজার বের করে চেঞ্জ করে নেয়। রায়দার ড্রয়িং রুমে বসে ফোনে ভিডিও দেখছিল। সায়ন এসে রায়দার পাশের সোফায় বসে। খেতে পেয়েছে, খেতে দাও রে। সায়ন বলে। রায়দা ফোন থেকে মুখ তুলে সায়নের দিকে তাকায়। সায়নের চুল তখনও ভেজা। চুলের পানিতে গায়ের টি শার্ট অনেকটা ভিজে গেছে। এই না, নেন। আপনি এগুলো কোথায় পেলেন? সায়নের দিকে ভালো করে তাকিয়ে জিজ্ঞেস করে রায়দা। এক কথা কয়বার বলবো রে? আমার বন্ধুর ফ্ল্যাট, যেখানে স্বামী থাকে মাঝে মধ্যে, তাই আমার 2 সেট কাপড় এখানে রেখেছে, ইমার্জেন্সি দরকার হলে যাতে চেঞ্জ করতে পারি। এখন খেতে দাও, সারাদিন না খেয়ে এখন খোদে আমার জান চলে যাচ্ছে। বিরক্ত হয়ে সায়ন জবাব দেয়। আপনি তো শার্ট প্যান্ট পরেছিলেন। খাবার দিতে পারি একটা শর্তে, যদি খেয়েই আপনি ভদ্র ছেলের মতো চলে যান আর আমার অনুমতি ছাড়া এখানে আসবেন না। রাজি? ধুর, খাবই না, ঘুমোতে গেলাম আমি। বিরক্ত হয়ে সায়ন বসা থেকে উঠে বেডরুমে যায়। রায়দা গিয়ে 2 হাত মেলে সায়নের পথ আটকায়। বসেন, খেতে দিচ্ছি। রায়দা গোমরা মুখ করে বলে। সায়ন গিয়ে সোফায় বসে। রায়দা রান্নাঘরে গিয়ে সায়নের আনা ফ্রাইড রাইস একটা প্লেটে নেয় আর অর্কের আনা বিরিয়ানি আর একটা প্লেটে নেয়। টি টেবিলে সায়নের সামনে ফ্রাইড রাইসের প্লেটটা রাখে আর বিরিয়ানির প্লেটটা নিজে নিয়ে খেতে শুরু করে। সায়ন নিজের প্লেটের দিকে তাকায়, আবার রায়দার প্লেটের দিকে তাকায়। তোমার বন্ধুরা এসেছিল? রায়দাকে প্রশ্ন করে। হ্যাঁ, কিন্তু আপনাকে বলবো কেন? খেতে খেতে রায়দা জবাব দেয়। সায়ন এগিয়ে এসে রায়দার প্লেট থেকে খেতে শুরু করে। রায়দা রাগী দৃষ্টিতে সায়নের দিকে তাকায়। আপনাকে তো খাবার দিলাম, তাও আপনি আমার বিরক্ত কেন করছেন আজব? রাগী স্বরে সায়নকে বলে। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই খাচ্ছে। সায়ন জবাব দেয়। রান্নাঘরে আরও আছে, বসেন, আমি এনে দিচ্ছি। কথাটা বলে রায়দা উঠতে নিলে সায়ন বাম হাত দিয়ে রায়দার বাম হাত চেপে ধরে। কোথাও যেতে হবে না, আমি এখান থেকেই খাবো, আর তুমি এখান থেকে খাবা। সায়নের কথায় বিরক্ত হয়ে বসে থাকে রায়দা। বিরিয়ানি খাওয়া শেষ করে ফ্রাইড রাইসের প্লেটটা রায়দার দিকে এগিয়ে দেয় সায়ন। এটা খাওয়া শেষ না করলে আমি যাব না। গম্ভীর স্বরে রায়দাকে বলে সায়ন। বললাম তো খাবো না। ঠিক আছে, আমি নড়ছি না এখান থেকে। সায়নের হুমকিতে রায়দা খেতে শুরু করে। সায়ন হাত ধুয়ে এসে বসে। রায়দার খাওয়া শেষ হলে প্লেট দুটো নিয়ে রান্নাঘরে চলে যায় সে। প্লেট না ধুয়ে হাত ধুয়ে ড্রয়িং রুমে আসে। গেট লক করে দাও ভালো করে, আর অপরিচিত কেউ নক করলে দরজা খুলবা না। আমি এখন যাচ্ছি, কালকে সময় পাবো না, পরশু সময় করে আবার আসবো। ফোনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে সায়ন। খালি বের হন, আপনাকে আর ঢুকতেই দিব না আমি। বিড়বিড় করে বলে রায়দা। ফোনটা পকেটে ভরে রায়দার দিকে এগিয়ে আসে সায়ন। রায়দা মুখ তুলে সায়নের দিকে তাকায়। 2 হাত বাড়িয়ে রায়দাকে কাছে টেনে জড়িয়ে ধরে সায়ন।
আচমকা জড়িয়ে ধরে রায়দা প্রতিবাদ করতে পারে না। আমাকে তুমি ঢুকতে না দিলে তারা ভেঙে ঢুকবো। রে, তুমি পৃথিবীর যেখানে থাকো, আমি তুমি একা ছাড়বো না। আর এখন তো তুমি শুধু আমার ভালোবাসা না, দায়িত্ব এবং কর্তব্য। এই যে তুমি আমার সামনে আছো, অনেক কষ্টে নিজেকে সংযত রেখেছে। উল্টাপাল্টা কথা বলে আমায় রাগানোর চেষ্টা করবে না একদম, তাহলে পরিণাম খুব খারাপ হবে। রায়দা চুপ করে সায়নের কথাগুলো শোনে। তার কাছে মনে হয় এখন চিল্লাপাল্লা না করে চুপ থাকা শ্রেয়। রায়দাকে ছেড়ে দরজা খুলে সায়ন। শুভরাত্রি বউ, নিজের খেয়াল রেখো। কথাটা বলে বের হয়ে যায় সায়ন। সায়ন যেতেই দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়দা। সায়নের বলা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমাতে যায়। সেমিস্টার ব্রেক শেষে ক্লাস শুরু হয়েছে। ক্লাসে বসে বিরক্তিকর চাউনিতে ক্লাস করছে রায়দা। বাম পাশে বসা ফাহিম ঝিমাচ্ছে। স্যার যখনই অ্যাটেনশন বলছে, রায়দা গুঁতা মেরে ফাহিমকে জাগাচ্ছে। পিছনে সিটে বসেছে বাপ্পি। রায়দার ডান পাশে বসা অর্ক আর বাপ্পির পাশে বসা পায়েল। রুহি সকালে ডিউটি থেকে ক্লাসে আসেনি। ক্লাস শেষ হলে 15 মিনিটের ব্রেক পায় সকলে। আর মোড়া ভেঙে ক্যান্টিনের দিকে যেতে থাকে চা খেতে। মাঠের দিকে চোখ খেলে রায়দা দেখে মেয়েদের একটা জটলা পেকেছে। চোখ ছোট করে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু কিছুই বুঝতে পারে না। পায়েলের হাত টেনে মাঠে হাঁটা দেয় রায়দা। বাকি 3 জন ক্যান্টিনে চলে যায়। কি সমস্যা, এখানে জটলা পেকেছে কেন? ভিড়ের দিকে এগিয়ে জিজ্ঞেস করে রায়দা। রায়দাকে দেখে মেয়েরা সরে জায়গা দেয়। রায়দা দেখতে পায় সায়ন্তিকা দাঁড়িয়ে আছে, আর ওর সামনে একজন ছেলে মাথা নিচু করে দাঁড়ানো। এই ছেলেরা সায়ন্তিকাকে চিঠি দিয়েছিল, তাই সায়ন্তিকা চর দেয় ছেলেটাকে। পাশ থেকে এক মেয়ে বলে। রায়দা ছেলেটার পা থেকে মাথা পর্যবেক্ষণ করে। কোন সেমিস্টারে সিনিয়র বলেছে এটা করতে? ছেলেটাকে প্রশ্ন করে রায়দা। ছেলেটা হাত দিয়ে দূরে বসে থাকা একদল ছেলেকে দেখায়। রায়দা ভালো করে দেখে বুঝে এটা মাসুম এবং তার গ্যাং। সব মিথ্যা। এই ছেলে নিজে ইচ্ছে করে এসব অশ্লীল কথাবার্তা লিখে আমাকে দিয়েছে। এখন তো সিনিয়রদের ঘাড়ে চাপাচ্ছে। কয়েকটা চট দিয়ে ডিপার্টমেন্টের হেডের কাছে বিচার দিলে সব সত্যিই বলবে। সায়ন্তিকা ছেলেটার কলার ধরে বলে। রায়দা সায়ন্তিকার হাত টেনে ছেলেটার থেকে দূরে সরায়। কাজটা দাও যেটাতে ও তোমাকে দিয়েছে। হাত বাড়িয়ে সায়ন্তিকাকে বলে রায়দা। রায়দা কাগজটা পড়ে দেখে সেখানে সায়ন্তিকাকে নিয়ে অশ্লীল কথা লেখা। কেউ একটা কলম আর কাগজ ওর হাতে দাও তো, তুমি কাগজে একটা লাইন লিখো। ছেলেটার হাতে একজন কাগজ কলম দিলে ছেলেটা লিখে রায়দার হাতে কাগজটা দেয়। 2টা কাগজের লেখা মিলিয়ে রায়দা কোনো মিল পায় না। তুমি ক্লাসে যাও, আর কোনো সিনিয়র কিছু করতে বললে বলবা আমি রাই আপুর ছোট ভাই। ছেলেটাকে বলে রায়দা। আশ্চর্য, আপনি ওর শাস্তির ব্যবস্থা না করে যেতে দিলেন কেন? এভাবে অন্যায়ে প্রশ্রয় দিলেন, কাজটা ঠিক করেননি। চিল্লিয়ে বলে সায়ন্তিকা। সায়ন্তিকার কথায় রায়দা বিরক্তি হয়। বিরক্তিকর চাহনিতে সায়ন্তিকার দিকে তাকায়। আর একটা কথা বলে চর দিয়ে দাঁতগুলো সব ফেলে দিব। যেটা জানো না বোঝো না সেই বিষয়ে নাক গলাবে না একদম। একবার শুধু ডিপার্টমেন্টে সিনিয়রদের হাতে পড়ো, তখন বুঝবা কত ধানে কত চাল। সায়ন্তিকার দিকে তাকিয়ে বলে রায়দা। লাইটার আছে কার কাছে? কেউ একটা লাইটার বা দিয়াশলাই দাও। ঘুরে বলে রায়দা। সাথে সাথে অনেকে লাইটার এবং দেশলাইট দেয় রায়দাকে। একটা লাইটার নিয়ে রায়দা মাসুমের বসার স্থানে হাঁটা দেয়। চা নিয়ে ক্যান্টিন থেকে বের হয়েছে বাপ্পি, ফাহিম, অর্ক। চা খেতে খেতে এতক্ষণ দূর থেকে রায়দার কাণ্ড দেখছিল অর্ক। রায়দাকে মাসুমের গ্যাংয়ের দিকে এগিয়ে যেতে দেখে অর্ক বুঝে যায় রায়দা এখন ঝামেলা পাকাবে। চা ফেলে অর্ক দৌড় দেয় রায়দার দিকে। মাসুমের গ্যাংয়ের সামনে গিয়ে চিঠিটা উঁচিয়ে ধরে রায়দা। প্রশ্ন করে চিঠিটা কে লিখেছে। কেউ জবাব দেয় না, সবাই হাসতে থাকে। কাগজটায় লাইটার দিয়ে আগুন ধরে সেটা পাশে থাকা খোলা নোট খাতার ওপর ছুঁড়ে মারে। কাগজে আগুনের স্পর্শ পেতে সাথে সাথে আগুন ছড়িয়ে যায় খাতার পৃষ্ঠায়। এই কাজের জন্য আমি মোটেও দুঃখিত নই। আশা করি এরপরে কোনো মেয়েকে নিয়ে এইসব লিখে নিজেদের বংশের পরিচয় দিবেন না। লাইটার হাতে ঘুরিয়ে বলে রায়দা। মাসুম রায়দাকে কিছু বলতে নিলে অর্ক এসে রায়দাকে সরিয়ে নেয়। মাসুমের বন্ধুরা খাতার আগুন নেভায়, কিন্তু ততক্ষণে অনেকটা পুড়ে গেছে। পাশে দাঁড়িয়ে সায়ন্তিকা এসব দেখে আগামাথা কিছুই বুঝতে পারে না। এই আপুর কিছু থাকুক আর না থাকুক, একগাদা রাগ রয়েছে। সকলের সাথে মাস্তানি আচরণ করে। দোষ করলো একজন, আর উনি গিয়ে সিনিয়রদের সাথে বেয়াদবি করলো। সায়ন্তিকা বলে ওঠে। শুনেছি আপুটা বিনা কারণে কারোর সাথে ঝামেলা করে না। হতে পারে এই ভাইয়াগুলো চিঠিটা ছেলেটাকে দিয়ে পাঠিয়ে
মজা নিয়েছে। পাশ থেকে আর একটা মেয়ে বলে। মেয়েটার কথা সায়ন্তিকা পাত্তা না দিয়ে ক্লাসের দিকে যায়। অর্ক রায়দাকে ধরে ক্লাসে নিয়ে এসেছে, পিছন পিছন বাকিরাও এসেছে। তোরা থামবি নাকি? দুইটারে 8 তলা থেকে নিচে ফেলে দেবো। আরেকবার তোর যদি দেখছি মাসুমের গ্যাংয়ের সাথে ঝামেলা করতে, তা তোর নামে আমি ডিপার্টমেন্টে নালিশ করব। কতবার না করেছি ওদের সাথে ঝামেলা করবি না। রায়দাকে ধমকে বলে অর্ক। রায়দা চুপ করে অর্কের কথা শুনে কোনো জবাব দেয় না। আরে রায়ের কি দোষ? ও তো গিয়েছিল ঝামেলা মেটাতে। পায়েল বলে ওঠে। কতবার না করেছি ওদের সাথে ঝামেলা করবি না। ভার্সিটিতে এত ছাত্রছাত্রী থাকতে ওর কেন সবসময় ঝামেলা মেটাতে যেতে হবে? আর ও তো ঝামেলা মেটায় না, উল্টো সেই নিজের ঝামেলা বয়ে আনে। অর্ক বলে ওঠে। মাসুমের চেহারা দেখেছিস? ও এখনো সবাইকে বলে বেড়াচ্ছে রায়ের বয়ফ্রেন্ড নাকি ওরে মেরে এই অবস্থা করছে, তাও বিনা দোষে। বাপ্পি দৌড়ে ক্লাসে এসে বলে। বাপ্পির কথা শুনে রায়দা মাথা তুলে তাকায়। এতক্ষণে তার মনে পড়ে মাসুমের মুখে আঘাতের চিহ্ন দেখেছে, যা সেদিন সন্ধ্যায় সায়নের কাছ থেকে মার খেয়ে হয়েছে। বয়ফ্রেন্ড মানে? রায়ের বয়ফ্রেন্ড আসলো কই থেকে? অবাক হয়ে অর্ক প্রশ্ন করে। অর্ক, বাপ্পি, ফাহিম, পায়েল উত্তরে আসায় রায়দার দিকে তাকায়। রায়দাকে উত্তর দিবে ভাবতে ভাবতেই কাঁদতে শুরু করে সে। ক্লাসে শিক্ষক আসে, সবাই নিজ নিজ সিটে বসে। খালি একটা ক্লাস শেষ হোক, উত্তর নিয়ে রায়কে ছাড়বো। অর্কের বলা কথাটা রায়দার কানে এড়ায় না। ভাবনায় পড়ে যায় কিভাবে বন্ধুদের সত্যিটা বলবে। ক্লাস শেষ হওয়ার পূর্বেই অর্কের জরুরি কল আসায় বের হয়ে যায় ভার্সিটি থেকে। এই সুযোগে রায়দা বাকিদের ফাঁকি দিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে বাথরুমে ঢুকে গোসল করতে। বাথরুমে সায়নের রেখে যাওয়া জামা কাপড়গুলো নজরে আসতেই রায়দা বিরক্ত হয়। জামা কাপড়গুলো নিয়ে একটা ব্যাগে ভরে। ব্যাগটা খাটের নিচে রেখে গোসলে চলে যায় সে। গোসল থেকে বেরিয়ে রায়দা দরজায় নক করার শব্দ পায়। দরজা খুলে দেখে রুহি দাঁড়িয়ে আছে। রুহিকে দেখে রায়দা অনেক খুশি হয়। রুহির হাতে একটা ব্যাগ দেখতে পায়। কৌতূহল হয়ে ব্যাগটা নিয়ে রান্নাঘরে যায় রায়দা। রুহি ঘরে ঢুকে দেখে ঘরে ময়লা। কাঁধের ব্যাগটা সোফায় রাখে। তখন ওর নজর যায় পাশের সোফায় রাখা ব্লেজারের দিকে। ব্যাগের সব তো কাঁচা বাজার, তুই কি এখন এইগুলো দিয়ে রান্না করবি? রান্নাঘর থেকে বেরিয়ে রায়দা রুহিকে জিজ্ঞেস করে। সেটা পরে দেখা যাবে, কিন্তু এইটা কার? ব্লেজারটা উঁচিয়ে রায়দাকে জিজ্ঞেস করে রুহি। আরে এইটা এখানেই ছিল, ওই ফ্ল্যাটের মালিকের হবে। জোরপূর্বক হেসে রুহির থেকে ব্লেজারটা কেড়ে নিয়ে বলে রায়দা। রুহির মনে নানান প্রশ্ন উকি দেয়। কিন্তু গতকালকে তো দেখলাম না, এখানেই দেখলাম। রুহি আবারও বলে। আরে আলমারিতে ছিল, আমি বের করেছি, তুই রান্না বসা, খিদে পেয়েছে আমার। রুহিকে তাড়া দিয়ে রায়দা বলে। ঝাড়ু নিয়ে রুহি বেডরুমে গিয়ে রুম ঝাড়ু দিতে থাকে। ঝাড়ু দিতে গিয়ে বিছানার নিচে ব্যাগ পায়, যেটা খুলে ছেলেদের শার্ট প্যান্ট পায়। এবার রুহির মনে সন্দেহের সৃষ্টি হয়। ব্যাগটা রেখে রুম ঝাড়ু দেওয়া শেষ করে রুহি রায়দা রান্নাঘর জিনিসগুলো গুছিয়ে রাখছিল। পুরো ফ্ল্যাট ঝাড়ু দেওয়া হলে রান্নাঘরে বেসিনে হাত ধুতে আসলে রুহি দেখে দুটো এঁটো প্লেট রয়েছে। তুই 2 প্লেট খেয়েছিস? রুহি রায়দাকে আবারও প্রশ্ন করে। হ্যাঁ, মানে তুই রান্না বসা জলদি। আমতা আমতা করে কথাটা বলে রান্নাঘর থেকে বের হয়ে যায় রায়দা। রুহি প্লেট দুটো ধুয়ে নিজের কাজে লেগে যায়। 1 ঘন্টার মধ্যে ভাত, ডাল, আলু ভর্তা আর টমেটোর চাটনি রান্না করে রুহি। রুহি খাবার বেড়ে ড্রয়িং রুমের টি টেবিলে রাখে। রায়দা এসে খেতে শুরু করে। রুহিও রায়দার পাশে বসে খেতে থাকে আর রায়দাকে পর্যবেক্ষণ করতে থাকে। অর্কই বাজার করে রুহিকে দিয়ে পাঠিয়েছে, যাতে রুহি রায়দার সাথে কথা বলে, কিছু কথা বের করতে পারে। অর্ক জানে রায়দাকে সরাসরি জিজ্ঞেস করলে সে জবাব দিবে না, আর অর্ক সন্দেহ করেছে রায়দা বড় সড়ো একটা ঘটনা লুকাচ্ছে। সূর্যের কিরণ জানান দিচ্ছে এখন দুপুর গড়িয়েছে। সূর্যের কিরণ কমতে শুরু করেছে, কিন্তু তাপ এখনো কমেনি। সূর্যের তাপে মাথার উপর ফ্যান থাকা সত্ত্বেও গরম লাগছে। বিছানার এক কোণায় রায়দা বসে আছে, পাশে রুহি, পায়েল বসা। ড্রয়িং রুমের সোফা বেডরুমে টেনে এনে তাতে অর্ক আর ফাহিম বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। অর্ক এসেছে পর থেকে রায়দার সাথে কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে সে। রায়দা বেশ বুঝতে পারছে অর্ক রেগে আছে। রায়দা বুঝতেই পারেনি রুহি ওকে ঘরে আটকে রাখার ফোন দিয়ে এঁটেছে। দুপুরে খাওয়ার পর রায়দা একটু ঘুমিয়ে গিয়েছিল। শব্দ পেয়ে উঠে দেখে সবাই উপস্থিত। পায়েল ফোন বের করে বাপ্পিকে আবারও কল দেয়। দরজায় নক করার শব্দ হলে পায়েল উঠে গিয়ে দরজা খুলে দেয়। পায়েল এসে বিছানায় বসে। দরজা লাগিয়ে পিছন পিছন বাপ্পি আসে।
সকলের থমথমে মুখ দেখে বাপ্পি পায়েলকে খোঁচা মেরে ইশারায় জিজ্ঞাসা করে কি হয়েছে। পায়েল জবাব দেয় না। বাপ্পিও চুপ করে বিছানায় বসে। সবাইকে এখানে উপস্থিত আছে, এখন আমাদের ডিসকাশন করা উচিত বিষয়টা। নীরবতা ভেঙে অর্ক বলে। কি হয়েছে, এত জরুরি তলব করলি কেন? বাপ্পি জিজ্ঞেস করে। আমি ভাবতাম আমরা 6 জন একটা পরিবার, বিপদ আপদ আমরা একে অপরের পাশে থাকায় আমাদের বন্ধুত্বের অংশ। সকলকে আমি সমান ভালোবাসি, কিন্তু রায়ের সঙ্গে আমার পরিচয় আগে। কিন্তু তাছাড়া আমরা একে অপরকে ভালো করেই বুঝি। সবসময় বিশ্বাস করতাম রায় আমার থেকে কিছু লুকাবে না। সেই রায় আমার থেকে এত বড় কথা লুকেছে ভেবে নিজেকে ছোট লাগছে। শক্ত অর্কের কথা শুনে রায়দা মুখ কালো করে ফেলে। অর্ক, এখনো কিছু প্রমাণ হয়নি, তুই রায়কে জিজ্ঞাসা কর বিষয়টা। পায়েল প্রতিবাদ করে বলে। কর জিজ্ঞেস, দেখ কি বলে। অর্ক পায়েলের কথায় জবাব দেয়। কি হয়েছে? বাপ্পি প্রশ্ন করে। অর্ক সন্দেহ করছে রায়ের কারোর সাথে সম্পর্ক আছে, আর এই ফ্ল্যাট সেই ছেলের। পুরো ঘটনা রায় আমাদের থেকে লুকিয়েছে, আর এই বাসা থেকে হয়তো সেই ছেলেকে নিয়ে ঝগড়া করে বেরিয়েছে। পায়েল বাপ্পির কথায় উত্তর দেয়। তোরা কি ওই মাসুমের কথার উপর ভিত্তি করে ভাবছিস রায়ের বয়ফ্রেন্ড আছে? মাসুমের চরিত্র সকলের জানা, আর ফ্ল্যাটের বিষয়টা কোথা থেকে আসছে? কোনো ছেলে যদি এসে নিজের মুখেও বলে আমি রায়ের বয়ফ্রেন্ড, আমি কখনোই বিশ্বাস করব না। বাপ্পি বলে ওঠে। রুহি, চুপ আছিস কেন, বল। অর্ক বলে। রায়ের খাটের নিচে ছেলেদের শার্ট প্যান্ট পেয়েছি, সোফার ওপর ব্লেজার দেখছি, আবার কিচেনে দুটো আধোয়া প্লেট পেয়েছি। কিন্তু তার মানে এই না যে আমি বলেছি রায়ের সাথে কোনো ছেলের সম্পর্ক আছে। এমনও হতে পারে যার ফ্ল্যাটে জামা কাপড় তার। তোর কথাতে উত্তর লুকিয়ে আছে। রুহি জবাব দেয়। অর্ক বলে। রায়, তুই চুপ করে আছিস কেন? তোর নীরবতা আমাদের মধ্যে ভাঙন ধরাবে, এটা বুঝতে পারছিস না? ফাহিম রায়দাকে বলে। আমার এই বিষয়ে কিছুই বলার নেই, তোর যা ভাবার ভেবে নে। আমি তো জানি কি পরিস্থিতিতে আমি আছি, তাই এই বিষয়ে আমি কোনো ডিসকাশন করতে চাই না। রায়দা থমথমে গলায় বলে। তোর কথাতেই উত্তর লুকিয়ে আছে। রায়, সবসময় তেরামি করে তুই মূল ঘটনা এড়িয়ে যাস, এবার তাই করতে চাইছিস। অর্ক রেগে বলে। অর্ক প্লিজ, তুই শুধু শুধু ঝামেলা করছিস বিষয়টা নিয়ে। রায়ের আরাব ভাইকে পছন্দ, আমাদের তো প্রথমেই বলেছে। এত জলদি প্রেমের সম্পর্ক যাওয়ার মতন মেয়ে রায় না, সেটা আমরা সবাই জানি। আর তুই তো আমাদের থেকে ভালো জানিস, তারপরও সন্দেহ করে বন্ধুত্ব নষ্ট করতে চাইছিস। বাপ্পি অর্কের সামনে বসে কথাগুলো বলে। রায় কারোর সাথে সম্পর্কে গেলে সমস্যা নেই, তো আমিও চাই ওর জীবনে কেউ আসুক, কিন্তু সঠিক মানুষটা আসুক। আমার সমস্যা আমাদের থেকে কথা লুকিয়ে রেখে যদি কোনো বিপদে পড়ে। অর্ক জবাব দেয়। এমনও হতে পারে যার ফ্ল্যাট জামা কাপড় তার। রায়ের প্রতি তোর যেমন চিন্তা হয় আমাদেরও চিন্তা হয়। আমার জানা মতে রায় আমাদের কষ্ট দেওয়ার মতো কিচ্ছু করবে না। রুহি রায়দার বাহু ধরে বলে। সকলের কথা শুনে রায়দার নিজের মধ্যে অস্বস্তি কাজ করতে শুরু করে। অর্ক, তোর উচিত অন্যের কথায় কান না দেওয়া, স্পেশালি ওই মাসুমের কথায়। ও তো সকলের কাছে বলে বেড়ায় রায়ুর গার্লফ্রেন্ড, তাই বলে কি মিথ্যে সত্যি হয়ে গেছে? এখন রায়কে আমাদের কাছে খারাপ করতে এই মিথ্যে গুজব হয়তো রটিয়েছে। পায়েল বলে। আমি কিছু বলতে চাই, আশা করি সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবে আর বোঝার চেষ্টা করবে। বিশাল একটা ঘটনা আমি তোদের থেকে লুকিয়েছি, যেটা আমার অনেক আগেই বলা উচিত ছিল তোদেরকে। রায়দা বলে ওঠে। রায়দার এমন কথা শুনে সকলে উৎসুক হয়ে তাকায় রায়দার দিকে। রায়দার চোখ বন্ধ করে কথাগুলো মনে মনে গুছিয়ে নেয় বলার জন্য। দরজায় নক করার শব্দ হলে চোখ খুলে তাকায় রায়দা। ধীরে ধীরে নক করার শব্দও বাড়তে থাকে। ফাহিম উঠে গিয়ে দরজা খুলে। সায়ন তড়িৎ গতিতে বেডরুমে আসে। সায়নকে দেখে রায়দার চোখ বড় বড় করে তাকায়। বাকিরা বোঝার চেষ্টা করে লোকটাকে। রায়দা বিছানা থেকে উঠে দাঁড়ায়। সবাইকে অগ্রাহ্য করে সায়নের রায়দার সামনে গিয়ে দাঁড়ায়। তোমার ফোন কোথায়? কতগুলো কল দিয়েছি সকাল থেকে, খবর আছে তোমার? ফোন তুলে যখন তোমার খবর থাকে না তখন ফোন ডাকছো কেন? কেয়ারলেস মেয়ে। মিটিং ফেলে 2বার আসতে হলো আমাকে। সকালে এসে তোমাকে পাইনি, তাই এখন আবার আসলাম। রেগে রায়দাকে কথাগুলো বলে সায়ন। রায়দা কোনো জবাব না দিয়ে অসহায়ের মতো তাকিয়ে থাকে। বিছানার উপর থাকা রায়দার ফোন নিয়ে সায়ন দেখে ফোনের চার্জ নেই। রায়, উনি কে? তোমরা নিশ্চয়ই রিয়ের বন্ধু। ফোনটা নিয়ে চার্জে লাগায় সে। অর্ককে প্রশ্ন করে সায়ন। আমি যে হই আপনি নিজের পরিচয় দেন আগে। সায়নের সামনে দাঁড়িয়ে বলে অর্ক। আপনি প্লিজ এখান থেকে যান, আপনাকে আমি কল দিব নে। অর্ক শুন, আমরা এই বিষয়ে এখন ঠান্ডা মাথায় কথা বলবো।
অর্কের হাত ধরে সায়নের সামনে থেকে অর্ককে সরিয়ে রায়দা বলে। অর্কের হাত রায়দা ধরে সায়নের বিষয়টা ভালো লাগেনি। রায়দার আর এক হাত সায়ন চেপে ধরে। কোন পুরুষে জানতে চাও শালাবাবু? তোমাদের বন্ধু নিশ্চয়ই আমার বিষয়ে কিছু বলেনি। আমি ইমতিয়াজ সায়ন, আরেকটা পরিচয় হলো তোমাদের দুলাভাই হই সম্পর্কে। বাম হাত দিয়ে রায়দার হাত চেপে ধরে ডান হাত পকেটে ভরে কথাগুলো বলে সায়ন। সায়নের মুখে এমন কথা শুনে বসা থেকে সকলে দাঁড়িয়ে যায়। রায়দা মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। মানে কিসব উল্টোপাল্টা কথা বলছেন? আপনি সেই সায়ন? কিন্তু আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না। বাপ্পি অবাক হয়ে প্রশ্ন করে। পায়েলও প্রশ্ন করে। বিষয়টা না বোঝার কি আছে শালিকা? তোমার বান্ধবী আমার বিয়ে করে বউ হলে তোমরা আমার শালক শালিকা হও, সিম্পল। বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে, আমরা নিজেরও প্রস্তুত ছিলাম না। সায়ন আগের ন্যায় দাঁড়িয়ে জবাব দেয়। বিয়ে? কবে হলো বিয়ে? রায় আপনাকে বিয়ে করবে? এটা অসম্ভব। রায় তো আপনাকে পছন্দই করে না। পায়েল অবাক হয়ে বলে। ভাগ্যে থাকলে অপছন্দের মানুষটাই জীবনসঙ্গী হয়, আর না থাকলে পছন্দের মানুষটাকে মানুষ জীবনে পায় না। সায়ন জবাব দেয়। উনি যা বললো সেগুলো কি সত্যি? চুপ করে থাকি না, প্লিজ জবাব দে রাই। অর্ক রায়দাকে প্রশ্ন করে। হ্যাঁ, উনি যা বলেছে সত্যি, কিন্তু এর মধ্যে অনেক ঘটনা আছে। আমাকে একটু সময় দিয়ে বুঝিয়ে বলছি আমি। রায়দা করুণ স্বরে অর্ককে বলে। থাক, তোর আর কিছু বুঝতে হবে না আমাকে। স্বামী পেয়েছিস, এখন তো আর বন্ধুদের প্রয়োজন নেই। দোয়া করি ভালো থাক তুই। অর্ক কথাগুলো বলে। অর্ক রায়দার দিকে ক্ষুব্ধ দৃষ্টি দিয়ে তাকিয়ে রুম থেকে বের হয়ে মেন দরজা খুলে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। আমি আমার বলা কথা ফিরিয়ে নিলাম রাই। বাপ্পি বলে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুই আমাদের থেকে এত বড় কথা লুকিয়েছিস? সত্যি রায়, বিশাল সারপ্রাইজ দিলি। পায়েল তাচ্ছিল স্বরে রায়দাকে বলে। সকলে রায়দার পানে একবার তাকিয়ে বেরিয়ে যায়। মিনিটের মধ্যে সকলে পুরো ফ্ল্যাট খালি করে বের হয়ে যায়। সায়নের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে রায়দা। সায়ন যখন বুঝতে পারে তার কারণে রায়দা আর ওর বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছে, তখন হাত ছেড়ে দেয় রায়দা। ততক্ষণে রায়দার বন্ধুরা ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে গেছে। রায়দা ফ্লোরে বসে পড়ে। কি করবে কিছু বুঝতে পারে না। পানি খাও, আমি দেখছি কি করা যায়। রায়দার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে সায়ন। বসা থেকে উঠে দাঁড়িয়ে সায়নের শার্টের কলার দুই হাত চেপে ধরে রায়দা। এটাই চেয়েছিলেন তো? খুশি এখন আমাকে একা করে দিয়ে? কি ভেবেছেন আমি একা হলে অসহায় হয়ে যাব, আর আপনি সেই অসহায়তার সুযোগ নেবেন? আপনি খুব খারাপ একজন লোক, খুব খারাপ। আগের বারও আমায় কষ্ট দিয়েছেন, এবারও দিলেন। আপনি প্লিজ আমায় একা ছেড়ে দিন, প্লিজ একা ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে সায়নের কলার ছেড়ে রায়দা কান্নায় ভেঙে পড়ে। রায়দার কান্না দেখে সায়ন বিচলিত হয়ে যায়। দুই হাতে রায়দাকে আগলে রায়দার মাথা নিজের বুকে রাখে। সায়নকে জড়িয়ে কাঁদতে থাকে রায়দা। ওরা চলে গেলে আমি কাদের নিয়ে বাঁচবো? আমার তো পরিবার বলতে ওরাই আছে। মা বাবা যে ভালোবাসার যত্ন দেয়নি সব অর্ক দিয়েছে আমায়। সব সময় ছায়ার মতো পাশে ছিল। আজকে সেই ছেলেকে আমি মিথ্যে বলে কষ্ট দিলাম। কাঁদতে কাঁদতে রায়দা বলে। সায়ন চুপচাপ রায়দার কথা শুনতে থাকে। কিছুক্ষণ পর রায়দার হুঁশ আসে। সে সায়নকে জড়িয়ে রেখেছে। সাথে সাথে সায়নকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে ফেলে। রুম থেকে বেরিয়ে পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় সে। রায়দার যাওয়ার পানে তাকিয়ে সায়নও বাসা থেকে বেরিয়ে যায়। মেন দরজা খোলার শব্দ পেয়ে রায়দা বুঝতে পারে সায়ন বের হয়ে গেছে ফ্ল্যাট থেকে। সায়ন যাওয়ার কয়েক মিনিট পর রুমের দরজা খুলে রায়দা বের হয়। ফ্ল্যাটের মেন দরজা খোলার চেষ্টা করলে বুঝতে পারে বাহির থেকে দরজা লক করে গেছে সায়ন। সায়নের এমন কাণ্ডে রায়দার প্রচণ্ড রাগ হয়। রুমে গিয়ে দেখে তার ফোনটাও নেই। পুরো রুম খুঁজে কিন্তু ফোন পায় না। বুঝতে পারে সায়ন ফোনটা হাতে করে নিয়ে গেছে। এবার রায়দার মনে ভয় রাগ দুটোই হয়। একে তো রায়দার ফোনে কোনো লক করা নেই, আবার আরাফের দেওয়া মেসেজগুলোও তার ফোনে রয়ে গেছে। সেগুলো একবার যদি সায়ন পড়ে তাহলে আর এক ঘটনা ঘটবে। কি হবে ভেবেই দুই হাত দিয়ে মাথা চেপে ফ্লোরে বসে পড়ে রায়দা। কতক্ষণ সময় পেরিয়ে গেছে রায়দার জানা নেই, তবে বাইরে সন্ধ্যা পেরিয়ে রাত হতে দেখে আন্দাজ করলো ঘন্টা দুই পেরিয়েছে, সে এখনো বন্দি। মেন দরজা খোলার শব্দ পেয়ে রায়দা বুঝতে পারে সায়ন হয়তো এসেছে। তাই সে বেডরুমের দরজা আটকে দেয়। দরজা আটকে বিছানায় গিয়ে বসে। আর পণ করে দরজা খুলবেই না, দরজার অপর পাশ থেকে নক করার শব্দ হয়। রায়, দরজা খোল জলদি। অর্কের কণ্ঠ পেয়ে রায়দা দৌড়ে গিয়ে দরজা খুলে রায়দা অর্ককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বিশ্বাস কর,
আমি এসব তোদের থেকে লুকোতে চাইনি, শুধু চেয়েছিলাম, মানে লুকিয়েছি কারণ এই বিয়েটা আমি মানি না। আমি ভেবেছিলাম তোদের বলে তোরাও সকলের মতো আমাকে অপমান দিবি, তাই আমি বলিনি। কান্নাজড়িত কণ্ঠে বলে রায়দা। আই এম সরি রাই, আমি বুঝতে পারিনি এত কিছু ঘটেছে তোর সাথে। তুই তো জানিসই তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, তাই কয়েকদিন ধরে তোর অস্বাভাবিক ব্যবহার আমি চিন্তায় ছিলাম। হুট করে আজকে এসব শুনে মেজাজ ধরে রাখতে পারিনি। আমি তোর সাথে অন ব্যবহার করা উচিত হয়নি, আমাকে মাফ করে দে রাই।